ব্রিটিশ রাজশক্তির সাথে যোগসাজশ করে জমিদাররা এদেশের সাধারণ প্রজাদের উপর যে শাসন আর শোষণ চালিয়েছিল, পুরো বাংলা দীর্ঘ সময় ধরে সেই ইতিহাসের সাক্ষী। কালের নিয়মে আজ অবশ্য সেসব কিছু শুধুই অতীত। বর্তমান সময়ের যে ভবনগুলো, এগুলো দেখলে এক ঝলক দেখেই শেষ, ভালো লাগা এতটুকুই। কিন্তু এই যে ভবনগুলো, এই যে ঐতিহাসিক স্থাপনাগুলো, এগুলো যত দেখি ততই ভালো লাগে। তবে একটা জিনিস খেয়াল করেছেন, আপনি বাংলাদেশের কোনো বড় শহর, মফস্বল কিংবা একদম প্রত্যন্ত কোনো গ্রাম যেখানে যান না কেন, কোনো না কোনো জমিদার বাড়ি আপনার চোখে পড়বেই। তার মেয়ে যাতে কখনো নিঃসঙ্গবোধ, একাকিত্ব বোধ না করে, তার মেয়ের ভেতর যাতে এই অনুভূতিটুকু থাকে যে বাপের দেশের মাটি দবদবায়া হাঁটি, তার বাপের দেশের ভিটে মাটি এখনও অবশিষ্ট আছে, এটা যাতে তার মেয়ে ভাবতে পারে, সে সুযোগটা তিনি রেখে গিয়েছিলেন তার মেয়ের জন্য। ঠিক তেমনি রক্তস্নাত জমিদার ইতিহাসের মধ্যেও কিছু প্রজাহিতৈষী জমিদার ছিলেন, আর তারই জ্বলন্ত প্রমাণ বালিয়াপাড়া জমিদার বাড়ি। আজ আমরা তারই গল্প বলবো। আজ আবারও চলে এলাম ২৫০০। ২৫০০-এর মায়া যেন কাটছেই না। বিগত কয়েক সপ্তাহ আসা হয়েছে, আজকেও চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি একজন প্রজাহিতৈষী জমিদারের বাড়িতে। প্রজাহিতৈষী শব্দটা জমিদারদের ক্ষেত্রে খুব ততটা মানানসই না, কিন্তু এই জমিদার বাড়ির ক্ষেত্রে মানানসই। তিনি প্রজাহিতৈষী একজন জমিদার, যিনি তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন। আজকে তারই বাড়িতে যাচ্ছি, সে বাড়ি ঘুরে দেখব, ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো। ২৫০০-এ যে কয়েকবারই এসেছি, এখানকার নৈসর্গিক সৌন্দর্য আমাকে প্রতিবারই মুগ্ধ করেছে, বিমোহিত করেছে। আজও তার ব্যতিক্রম নয়। পিচ ঢালাইয়ের সিঙ্গেল লেনের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই ধারে সুজলা সুফলা, শস্য শ্যামলা গ্রাম বাংলা, চমৎকার। অবশেষে আমি এসে নামলাম বালিয়াপাড়া জমিদার বাড়ির একদম সামনে। এই বাড়িটা পেতে খুব বেশি কষ্ট হবে না, কারণ ব্রাহ্মণদি ইউনিয়ন ভূমি অফিস, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঘরটা হচ্ছে ব্রাহ্মণদি ইউনিয়নের ভূমি অফিস, আর এটা হচ্ছে রাস্তা, বালিয়াপাড়া গ্রামের রাস্তা। ঠিক রাস্তার অপোজিটেই আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা, বিশাল বাড়ি। বাড়িটিতে প্রবেশের পূর্বে ভাবলাম রাস্তায় দাঁড়িয়ে এখান দিয়ে যাওয়া প্রত্যেক পথিকের একটু অভিব্যক্তি দেখি। তো একে তো বাড়িটি সুন্দর, পাশাপাশি রাস্তার পাশে দুটোর সংমিশ্রণে কেমন যেন স্বয়ং বাড়িটি মানুষকে আহ্বান করে বলছে, হে পথিক, দুদণ্ড দাঁড়িয়ে আমার আভিজাত্য ঐশ্বর্য দেখে যাও। তোমাদের আধুনিক বিশ্বের ঐশ্বর্যকে আমি আমার রূপ ও আভিজাত্য দিয়ে ঝলসে দিচ্ছি এখনও। চমৎকার। আমি এখন রয়েছি বাড়িটির একদম সামনের অংশে। এই হচ্ছে বাড়িটির সামনের অংশ। কি চমৎকার, কত বিশাল আয়তকার এই জমিদার বাড়ি। আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। ২৫০০-এর ব্রাহ্মণদি ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে তখন এক তরুণ খাজাঞ্চি, মানে খাজনা আদায়কারী, কাজ করতেন জমিদার কিশোরী পদ্মারের অধীনে। দিনরাত হিসেব কষতেন অন্যের টাকার। কিন্তু যার মাথায় চতুর ব্যবসায়িক বুদ্ধি আর বুকে বড় স্বপ্ন থাকে, তাকে কি আর আটকে রাখা যায়? বলছি মুকুন্দ মুরালির কথা। নিজের খাতা কলমের হিসাবকে তিনি রূপ দিলেন ব্যবসায়। ঢাকা থেকে নারায়ণগঞ্জ, সব জায়গায় জমিয়ে বসলেন ব্যবসা। তিনি এতটাই সফল হলেন যে একসময় খোদ ব্রিটিশ সরকার তাকে জমিদারের উপাধিতে ভূষিত করল। যে মানুষটি একসময় অন্যের হয়ে খাজনা আদায় করতেন, তিনিই হয়ে গেলেন বালিয়াপাড়ার হর্তাকর্তা। তবে ক্ষমতার দম্ভ তাকে ছোঁয়নি কখনো। প্রজাদের ভালোবাসতেন বলে এলাকায় তার বেশ সুনামও ছিল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ১৯৪৭-এর দেশভাগ যেন সব কিছুই ওলটপালট করে দিল। রাতারাতি পরিস্থিতি বদলে গেল। মুকুন্দ মুরালি সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি সপরিবারে ভারতে চলে যাবেন। নিজের জমিদারি, টাকা পয়সা, সম্পত্তি সব কিছুই বিক্রি করে দিলেন পানির দরে। তবে সব বিক্রি করলেও নিজের সাধের এই জমিদার বাড়িটি বিক্রি করলেন না। কেন জানেন? কারণ তিনি তার আদরের মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই নারায়ণগঞ্জেই।
মুকুন্দ মুরালি দেশ ছেড়ে চলে গেলেও তার মেয়ে যেন নিজেকে শেকড়হীন মনে না করে কিংবা একাকিত্ব বোধে না ভোগে, তাই তিনি তার এই বাড়িটি বিক্রি না করে এভাবেই রেখে গিয়েছিলেন। আজ এই বাড়িতে মুকুন্দ মুরালির কোনো বংশধর নেই। 100 বছরের পুরনো দেয়ালগুলোতে আজ শ্যাওলা ধরেছে, চারপাশ নিঝুম। কিন্তু আপনি যখন কখনো 2500 এই বাড়িয়াপাড়া জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবেন, তখন আপনাকে দোলা দিয়ে যাবে একজন সাধারণ মানুষের অতি অসাধারণ হয়ে ওঠার গল্প এবং একজন বাবার বুক ভরা স্নেহের নীরব উপাখ্যান। বাপের দেশের মাটি দবদবায়া হাঁটি, এই প্রবাদ বাক্যটার যে বহিঃপ্রকাশ, যে বাস্তবায়ন, সেটা ঘটানোর জন্যই জমিদার মুকুন্দ মুরালি 47-এ দেশভাগের সময় তার স্থাবর সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে ভারতে চলে গেলেও তিনি তার এই বাড়িটি বিক্রি করে দেননি। ঠিক এই কারণে যে তার মেয়েকে তিনি নারায়ণগঞ্জ অর্থাৎ এই এলাকাতেই বিয়ে দিয়েছিলেন। তার মেয়ে যাতে কখনো নিঃসঙ্গবোধ, একাকিত্ব বোধ না করে, তার মেয়ের ভেতর যাতে এই অনুভূতিটুকু থাকে যে বাপের দেশের মাটি দবদবায়া হাঁটি, তার বাপের দেশের ভিটে মাটি এখনও অবশিষ্ট আছে, এটা যাতে তার মেয়ে ভাবতে পারে, সে সুযোগটা তিনি রেখে গিয়েছিলেন তার মেয়ের জন্য। এখন একটা বিষয় আমি কোনো মতে মিলাতে পারছি না, সেটি হচ্ছে 47-এর পর কিংবা 71-এর পর যখন সকল পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল, তার মেয়ে কেন এসে তার বাবার যে জমিদারি, এখানে এত ধন সম্পদ রয়েছে, সেগুলো তিনি কেন এসে দাবি করলেন না। আর জমিদার মুকুন্দ মুরালি যখন সব কিছু বিক্রি করে দিয়ে শুধুমাত্র এই বাড়িটা বাকি রেখে তিনি ভারতে পাড়ি জমান, সে সময় কি তিনি তার মেয়েকে বলে যাননি যে এই বাড়িটা রেখে গেলাম? আর তার মেয়েকেই বা কেন রাষ্ট্রের পক্ষ থেকে সব কিছু বুঝিয়ে দেওয়া হলো না? পুরো বাড়িটাই একদম ধ্বংস হয়ে গেছে, অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে, যতটুকু অংশ এখনও বাকি আছে অনেক বড় একটি অংশ। চাইলে তার মেয়ে খুব স্বাচ্ছন্দ্যে তার পরিবার পরিজন নিয়ে জীবন কাটাতে পারতো, বাকি জীবনটা অতিবাহিত করতে পারতো এই বাড়িতে। কিন্তু এই বিষয়টা কেন যে এখনও ধোঁয়াশাপূর্ণ এবং কেনই বা তারা এই বাড়িটি পরবর্তীতে নিজেদের আওতায় নিয়ে নেয়নি, আমি সেটাও বুঝতে পারছি না। অরিজিনাল গেজেটস অবিশ্বাস্য দাম। আজই ভিজিট করুন vingroh.com। সেরা দামের স্বচ্ছ সেবাই আমাদের মূল লক্ষ্য। ভিনগ্রহ, একটি অনলাইন শপিং প্ল্যানেট। আপনারা যারা জমিদার বাড়িগুলো নিয়ে বিভিন্ন রকমের ভিডিও, ভ্লগ, তথ্যচিত্র দেখে থাকেন, একটা বিষয় কখনো খেয়াল করেছেন, বা আমরা যারাগুলো বানাই তারা কি একটা বিষয় কখনো খেয়াল করেছি? সেটা হচ্ছে আমাদের ঘরে দরজা থাকে, সেই দরজাতে প্রবেশ করতে হলে দরজাটা খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। হ্যাঁ, বাইরে থেকে কিছু দেখা যায় না যদি দরজা ভেতরে লাগানো থাকে। তো এই বাড়িগুলোতেও তো দরজা ছিল, কিন্তু এখন কেন দরজা নেই? দরজাগুলো রয়েছে কিন্তু দরজা লাগানোর যে অংশটা সেগুলো নেই। জানালা, কোনো জায়গায় আপনি দরজা জানালা দেখবেন না। প্রত্যেকটা পরিত্যক্ত বাড়িগুলোতে গিয়ে, প্রাসাদগুলোতে গিয়ে সেম অবস্থা। হ্যাঁ, এগুলোতে কোনো দরজা থাকে না। তো দরজাগুলো হচ্ছে মূলত 1947-এ যখন এই বাড়িগুলো লুটপাট করা হয়, জমিদার বাড়িগুলো বিশেষত যেহেতু হিন্দু জমিদারদের ছিল, প্রচুর পরিমাণে লুটপাট এগুলো দেখেছে, লুটপাটের সম্মুখীন হয়েছে। তো এই লুটপাটের মাত্রা এতটাই বেশি ছিল যে বাড়ির ভেতরকার গুরুত্বপূর্ণ দামি দামি তৈজসপত্র, আসবাবপত্র তো নিয়ে যাওয়া হয়েছেই, পাশাপাশি বাড়ির প্রত্যেকটা বাড়ির দরজা জানালাও খুলে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এই বাড়িগুলোতে এখন আর কোনো দরজা জানালা দেখা যায় না। আমি যদি আপনাদের একটু পেছনের ক্যামেরা দিয়ে দেখাই বুঝতে পারবেন। এই যে এই অংশগুলো কিন্তু ভাঙা, হ্যাঁ, এই অংশগুলো ভাঙা, এই অংশগুলোতে দরজা ছিল যেটা খুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এরকম অনেক রকমের প্রায় প্রত্যেকটা বাড়িতে দেখেন, এখানেও ছিল এই অংশগুলো, এগুলোতে দরজার যে কলকবজা সেগুলো লাগানো ছিল, সেখান থেকে কলকবজা সব খুলে, হ্যাঁ, নৃশংসভাবে হিংস্রতার সাথে এগুলোকে লুট করা হয়েছে, খুলে সব কিছু নিয়ে চলে যাওয়া হয়েছে আর সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। একদম প্রত্যেকটা ঘরের দেখেন অনেকগুলো দরজা, অনেকগুলো জানালা, কিন্তু একটাতেও আপনি দরজা দেখতে পাবেন না যে এই দরজাটা লাগিয়ে আমি সিটকিনি দিয়ে ঘুমাবো। এই টাইপের যে দরজা থাকা দরকার সেই দরজা একটাতেও নেই। প্রত্যেকটা এই যে দেখুন কলকবজা ভেঙে খুলে নিয়ে যাওয়া হয়েছে। একদম প্রত্যেকটা জমিদার বাড়ির অবস্থা সেম। আমি এখন এই বাড়ির দোতলার ঘরের যে বারান্দার অংশ, সামনের অংশ, একদম সদর দরজা, সেখানে দাঁড়িয়ে আছি। এর যে স্থাপত্যশৈলী, যে কারুকার্য, নকশা খচিত যে স্ট্রাকচার, এটা খুবই চমৎকার, খুবই অসাধারণ। এর যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোতে যে পরিমাণে কারুকার্য করা হয়েছে, যেভাবে নকশা খচিত করে এগুলোকে ডিজাইন করা হয়েছে, চিত্তাকর্ষক, দেখে আসলে মনটাই ভালো হয়ে যায়, এত চমৎকার।
আসলে পুরো পৃথিবীতে এখন আধুনিকভাবে অনেক ভবন নির্মাণ হচ্ছে, অনেক জায়গায় অনেক উঁচু উঁচু ভবন, অনেক বড় বড় ইমারত নির্মাণ হচ্ছে। সেই বড় বড় উঁচু উঁচু ভবনগুলো কি, এই যে ভবনগুলো আছে এই ভবনগুলোর একটি পিলারের, একটি পিলারে কিংবা একটি ইটের যে আভিজাত্য, ইতিহাস, ঐতিহ্য, ঐশ্বর্য, সেগুলোর সমপর্যায়ে যেতে পারবে কখনো? বর্তমান সময়ের যে ভবনগুলো, এগুলো দেখলে এক ঝলক দেখেই শেষ, ভালো লাগা এতটুকুই। কিন্তু এই যে ভবনগুলো, এই যে ঐতিহাসিক স্থাপনাগুলো, এগুলো যত দেখি ততই ভালো লাগে। প্রত্যেক জায়গায় ভবনগুলোতে যায় এবং প্রত্যেক ভবনের কন্ডিশন, নকশা কিন্তু একই, ইউরোপীয় ধাঁচ কিংবা মোঘল স্থাপত্য রীতিতেই তৈরি প্রত্যেকটা ভবন। তারপরেও এত চমৎকার লাগে দেখতে এগুলোকে, প্রত্যেকবার এসে এসে হয়ে আমি এই ভবনগুলোর নকশার দিকে তাকিয়ে থাকি। এত চমৎকার, অসাধারণ। হাসন রাজা তার গানের মধ্যে কি নির্মম সত্যটাই না বলেছিলেন। আহ, জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, হাইরে বাঁচব কতদিন, বানাই তোরে দালান কোঠা, বানাই তোরে দালান কোঠা, করিয়া রঙিন, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।